ওয়েলকাম টু প্রস্তুতি। আজকে আমরা তোমাদের জন্য ইংলিশের আরও কয়েকটি কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। তো তোমরা জানোই সামনে আমাদের WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম রয়েছে। তো আজকে 2012 সালের ইংলিশের PYQ আমরা ডিসকাস করব। তো ঠিক আছে, চলো এবার কোয়েশ্চেনগুলো আমরা একে একে দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন, রিড দ্য সেন্টেন্সেস কেয়ারফুলি। প্রথম সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে? দ্য মানি ওয়াজ ডিভাইডেড বিটুইন রীতা, রমেশ অ্যান্ড সুজয়। সেকেন্ড স্টেটমেন্টটা দেওয়া রয়েছে দ্য মানি ওয়াজ ডিভাইডেড অ্যামাং রীতা, রমেশ অ্যান্ড সুজয়। নাও টিক দ্য কারেক্ট অ্যান্সার। তো আমরা জানি যে যখন আমাদের বিটুইন ইউজ করা হয় তখন আমরা সেটা ইউজ করি দুজনের মধ্যে, আর যখন আমরা অ্যামাং ইউজ করি তখন সেটা আমরা ইউজ করি টু বা তার বেশি। ঠিক আছে, দুইয়ের বেশির জন্য আমরা কি ব্যবহার করি? অ্যামাং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনজন রয়েছে, রীতা, রমেশ অ্যান্ড সুজয়, অর্থাৎ আমরা কি ব্যবহার করব? অ্যামাং। তাহলে দুটোর মধ্যে আমাদের কোন স্টেটমেন্টটা কারেক্ট? আমাদের অপশন টু, অপশন বি, অনলি টু ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড। অর্থাৎ আন্ডারলাইন করা যে শব্দগুলো আমাদেরকে দেওয়া রয়েছে তার অল্টারনেটিভ ওয়ার্ড আমাদেরকে অপশন থেকে চুজ করতে হবে। তো সেকেন্ড কোয়েশ্চেন, হিজ ফিডেলিটি টু দ্য আইডিয়ালস অফ মহাত্মা গান্ধী ওয়াজ এক্সাম্পলারি। এখানে আমাদের ফিডেলিটি শব্দের অল্টারনেটিভ কি আমরা ব্যবহার করতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে। তো ফিডেলিটি মানে কি? ফিডেলিটি মানে হচ্ছে বিশ্বস্ততা। তো অপশনগুলো কি রয়েছে? লয়্যালটি, ক্রিটিসিজম, অ্যাকসেপ্টেন্স, অপোজিশন। তো যেটা বললাম, ফিডেলিটি মানে হচ্ছে বিশ্বস্ততা, অর্থাৎ মহাত্মা গান্ধীর আইডিয়ালসের প্রতি তার যে বিশ্বস্ততা রয়েছিল, তার যে আনুগত্য রয়েছিল। তো কোনটা কারেক্ট অপশন হবে? অপশন এ, লয়্যালটি। আমরা এখানে সেন্টেন্সটির মধ্যে আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, এক্সাম্পলারি। তো এই শব্দটির মানে কি কারো জানা আছে? এক্সাম্পলারি মানে, এক্সাম্পলারি মানে হচ্ছে অনুকরণীয় অথবা দৃষ্টান্তমূলক। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 3, ইট ওয়াজ ম্যাগনানিমিটি টু ওভারলুক সাচ রিমার্কস। আচ্ছা, চারটা অপশন কি রয়েছে? উইকনেস, জাজমেন্ট, উইজডম, জেনারেসিটি। ম্যাগনানিমিটি, প্রথমে আমাদেরকে এই শব্দটির মানে জানতে হবে। ম্যাগনানিমিটি মানে কি? ম্যাগনানিমিটি মানে হচ্ছে উদারতা, বাংলায় আমরা উদারতা যেটাকে বলে থাকি। আচ্ছা, অর্থাৎ তার উদারতা এতটাই বেশি ছিল যে সে বাজে যারা কমেন্ট করেছিল সেগুলোকে, বাজে যারা রিমার্ক করেছিল সেগুলোকে ওভারলুক করেছিল। আচ্ছা, তাহলে ম্যাগনানিমিটি, তার অল্টারনেটিভ আমরা এখানে কি চুজ করব অপশনগুলোর থেকে? জেনারোসিটি। বোঝা গেল? আচ্ছা, ম্যাগনানিমিটি বা জেনারোসিটির আরও কয়েকটা সিনোনিম আমরা জেনে রাখতে পারি, পরীক্ষায় অনেক সময় আসে। সেটা হচ্ছে চ্যারিটি, আরও আছে লিবারেলিটি, আরেকটা খুব সুন্দর তোমরা নোট ডাউন করতে পারো একটা শব্দ, মিউনিফিসেন্ট। মিউনিফিসিয়েন্ট, ঠিক আছে। মিউনিফিসিয়েন্ট মানে হচ্ছে উদারতা। এই শব্দটি মিউনিফিসিয়েন্টটা কোনো একটা এক্সামে, আমার এখন ঠিক খেয়াল পড়ছে না, এই লাস্ট ইয়ার কোনো একটা এক্সামে এসেও ছিল। ঠিক আছে, এই শব্দটা তোমরা নোট ডাউন করতে পারো, মিউনিফিসিয়েন্ট। আচ্ছা, এবার 4 নম্বর কোশ্চেনটা দেখি। রাজু ওয়ার্কস ফর এ প্যালট্রি সাম ইন এ প্রভিশন স্টোর। পল্ট্রি, এটার অল্টারনেটিভ আমরা কি ব্যবহার করতে পারি? আচ্ছা, অপশনগুলো কি রয়েছে? হিউজ, হেভি, মিগা, সাফিসিয়েন্ট। প্রথমে আমাদেরকে জানতে হবে পল্ট্রি মানে কি। পল্ট্রি মানে হচ্ছে খুবই সামান্য, ন্যূনতম। ঠিক আছে। আচ্ছা, এটার অল্টারনেটিভ কি হবে? অপশন সি, মিগার, অর্থাৎ খুবই সামান্য, নগণ্য পরিমাণে। এই পল্ট্রি শব্দটা আমাদের আরেকটা সেন্সেও আমরা ইংলিশে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ট্রিভিয়াল। আমরা অনেক সময় বলি না, ট্রিভিয়াল ইস্যু, ট্রিভিয়াল, পেটি, আনইম্পর্টেন্ট। সেই সেন্সেও আমরা অনেক সময় পল্ট্রি শব্দটা ব্যবহার করে থাকি, অর্থাৎ পল্ট্রি বা ট্রিভিয়াল ইস্যু বা ফ্যাক্টস। ঠিক আছে, সেই সেন্সেও আমরা পল্ট্রি শব্দটা ব্যবহার করে থাকি। একটা অর্থ যেটা আমরা দেখছি, আমরা বললাম যেটা যেটা এখানে সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে, ন্যূনতম। ঠিক আছে, যার মানে হচ্ছে সামান্য বা ন্যূনতম, যার মানে হচ্ছে মিগার। আর আরেকটাও আমরা ব্যবহার করে থাকি, সেটার মানে হচ্ছে ট্রিভিয়াল ইস্যু, অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট নয়, আনইম্পর্টেন্ট, পিটি ইস্যুস। সেই সেন্সেও আমরা পল্ট্রি শব্দটি ব্যবহার করে থাকি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, ইনসেন্সড বাই হিজ রুড বিহেভিয়ার দ্য এমপ্লয়ার স্যাকড হিম। ইনসেন্সড শব্দটির অল্টারনেটিভ আমাদেরকে বলতে হবে। চারটা অপশন কি কি রয়েছে? এক্সাইটেড, এনরেজড, হার্ট, ট্রাভেলড। ইনসেন্সড মানে হচ্ছে ক্রোধান্বিত, রাগ করা। ঠিক আছে, অ্যাংরি। তো এটার অল্টারনেটিভ কি হবে? এনরেজড। এনরেজড মানেও রাগ করা। ঠিক আছে। ইনসেন্সডের আরও কতগুলো সিনোনিম যেমন হতে পারে আউটরেজড, এনরেজড, আউটরেজড। ঠিক আছে, বুঝতেই পারছো এনরেজডটি আমাদেরকে অপশনে দেওয়া রয়েছে, অর্থাৎ ক্রোধান্বিত। কোয়েশ্চেন নাম্বার 6, আচ্ছা এখানে আমাদেরকে কি বলেছে? চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড। ওই সেম প্যাটার্নেই তাহলে কোয়েশ্চেন নাম্বার 6টা আমরা দেখিনি। অ্যামিটি বিটুইন নেইবারিং কান্ট্রিজ ইজ অলওয়েজ বেনিফিশিয়াল টু দ্য পাবলিক। অ্যামিটির অল্টারনেটিভ, অ্যামিটির জন্য এবার চারটা অপশন কি দেওয়া রয়েছে? গুডউইল, কম্পিটিশন, এনমিটি, আন্ডারস্ট্যান্ডিং। অ্যামিটি মানে কি?
অ্যামিটি মানে হচ্ছে হারমোনি, হারমোনি, পিস, ঠিক আছে। অর্থাৎ প্রতিবেশী রাজ্যগুলোর মানে বা দেশগুলোর মধ্যে কি হারমোনি বা পিসফুল সম্পর্ক বজায় থাকলেই জনগণের জন্য সুবিধা। স্বাভাবিক ব্যাপার, ভারত বা পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলেই তো সমস্যা, তাই না? যদি পিসফুল সম্পর্ক বজিয়ে থাকে তাহলেই সবার জন্য ভালো, এবং তাতে দুই দেশেরও অনেক বেশি গ্রোথ হবে ইকোনমিক দিক থেকে বা সব দিক থেকেই। তো অ্যামিটির এখানে অল্টারনেটিভ আমরা কি ব্যবহার করব? অপশন এ, গুডউইল। কোয়েশ্চেন নাম্বার 7, forsaken by her friends she sank deeper into depression. forsaken, forsaken মানে পরিত্যাগ করা, পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, চারটা অপশন কি রয়েছে? পানিশড, বিটেন, অ্যাবান্ডেন্ট, চিটেড। তো কোনটা হবে? অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে ছেড়ে দেওয়া। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। আচ্ছা, আমাদের কোয়েশ্চেন নাম্বার 8-এ কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ফ্রম দ্য অপশনস গিভেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদেরকে তাহলে চুজ করতে হবে। দ্য গার্ল ইজ এ ডিসেন্ডেন্ট ড্যাশ দ্য রয়্যাল ফ্যামিলি, দ্য ফ্রেন্ডস ডিসেন্ডেড ড্যাশ দ্য হিল। দুটো প্রিপোজিশন। আচ্ছা, ফার্স্ট স্টেটমেন্টটা কি রয়েছে? দ্য গার্ল ইজ এ ডিসেন্ডেন্ট ড্যাশ দ্য রয়্যাল ফ্যামিলি। এটা কি হবে? ডিসেন্ডেন্ট অফ দ্য রয়্যাল ফ্যামিলি। ডিসেন্ডেন্ট মানে কি? ডিসেন্ডেন্ট মানে হচ্ছে বংশধর, ঠিক আছে। ডিসেন্ডেন্ট মানে বংশধর। এগুলোর ডিসেন্ডেন্টের সিনোনিমও কয়েকটা তোমরা লিখে রাখতে পারো। হেয়ার, সাকসেসর, যার মানে হচ্ছে বংশধর। আর সেকেন্ড স্টেটমেন্টটা কি রয়েছে? দ্য ফ্রেন্ডস ডিসেন্ডেড দ্য হিল। এখানে ডিসেন্ডেন্ট যে শব্দটি রয়েছে, ভার্ব রয়েছে, তার মানে কি? ডিসেন্ডেন্ট মানে এখানে হচ্ছে মুভ ডাউনওয়ার্ডস, অর্থাৎ নেমে আসা, অর্থাৎ তারা পাহাড় থেকে নেমে আসলো। এখানে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি হবে? ফ্রম। দে ডিসেন্ডেড ফ্রম দ্য ফিল। তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন এ। প্রথম প্রিপোজিশনটা হবে অফ, সেকেন্ডটা হবে ফ্রম। ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেন নাম্বার 9, fill in the blanks. I who dash your friend will help you in need. এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে তাহলে আমাদের? আই এর সাথে অপশন এ, অ্যাম। এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনটা কাকে বোঝাচ্ছে? আইকে। তাই আয়ের সাথে আমরা জানি যে সবসময় অ্যামই হয়। আমরা কি ব্যবহার করবো এখানে? অ্যাম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 থেকে 15। তাতে ইনস্ট্রাকশন কি দেওয়া রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেট। আচ্ছা, এখানে আমাদেরকে তাহলে কি করতে হবে? 10 থেকে 15 নম্বর কোশ্চেনে কোন শব্দটা, কোন অল্টারনেটিভ অপশনটা আমাদের কারেক্ট সেটা চুজ করতে হবে। 10 নম্বরটা দেখে নিই। দ্যাট হুইচ ক্যান নট বি কনকোয়ার্ড, অর্থাৎ যেটাকে জেতা যায় না, তাকে আমরা বাংলায় কি বলি? অজেয়, যেটা জয় করা যায় না। দ্যাট হুইচ ক্যান নট বি কনকোয়ার্ড, এটা রাইট অপশন কোনটা হবে? অপশন এতে রয়েছে ইনকরিজেবল, অপশন বি ইনডমিটেবল, অপশন সি ইনিমিটেবল, অপশন ডি ইনভিনসিবল। এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, ইনভিনসিবল, যেটা আমরা জয় করতে পারি না। আচ্ছা, বাকি অপশনের মানেগুলো একটু আমরা তাহলে দেখে নিই। দ্যাট অপশন এ ইনকরিজেবল। ইনকরিজেবল মানে কি? ইনকরিজেবল মানে হচ্ছে যেটা শোধরানো যায় না। দেখবে ব্যবহার করা হয়, ওর বিহেভিয়ারটা না ইনকরিজেবল, অর্থাৎ যেটা সহ্য করা যাচ্ছে না, যেটাকে কারেক্ট বা রেকটিফাই করা যাচ্ছে না, অর্থাৎ দ্যাট হুইচ ক্যান নট বি রেকটিফাইড অর কারেক্টেড, সেটার মানে হচ্ছে ইনকরিজেবল। অপশন বিতে রয়েছে ইনডমিটেবল। ইনডমিটেবল মানে হচ্ছে যেটা সাপ্রেস করা যায় না, যাকে দমন করা যায় না। ইনডমিটেবল মানে হচ্ছে যা কিছু সাপ্রেস করতে আমরা পারি না। আচ্ছা, অপশন সিতে কি রয়েছে? ইনিমিটেবল। ইনিমিটেবল মানে যাকে কপি করা যায় না, অনুকরণ করা যায় না, অর্থাৎ এতটাই ভালো যেটা কপি করা যায় না। ইউনিক, ঠিক আছে, ইউনিক বা ডিস্টিংটিভ, যেটা আমরা কপি করতে পারি না, সেটা এতটাই ইউনিক। বোঝা গেল শব্দগুলোর মানে তাহলে? আচ্ছা, 11তে চলে আসি। দ্য আর্ট অফ মেকিং ম্যাপস অ্যান্ড চার্টস। ম্যাপস এবং চার্ট তৈরি করাকে কি বলা হয়? কি রয়েছে চারটা অপশন? ক্যালিগ্রাফি, কার্টোগ্রাফি, লেক্সিকোগ্রাফি, বিবলিওগ্রাফি। এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশন বি, কার্টোগ্রাফি। আচ্ছা, অপশন এতে যেটা রয়েছে ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি মানে কি? ক্যালিগ্রাফি মানে হচ্ছে আর্ট অফ প্রডিউসিং, কি? আর্ট অফ প্রডিউসিং নাইস হ্যান্ডরাইটিং, অর্থাৎ হাতের লেখা, ঠিক আছে। ক্যালিগ্রাফি মানে হচ্ছে সুন্দর করে হাতের লেখা। আচ্ছা, অপশন সিতে কি রয়েছে? লেক্সিকোগ্রাফি। লেক্সিকোগ্রাফি হচ্ছে কম্পাইলেশন অফ ডিকশনারি। ডিকশনারি কম্পাইল করাকে বলা হয় লেক্সিকোগ্রাফি। আচ্ছা, আর অপশন বিতে কি রয়েছে? ডিতে রয়েছে বিবলিওগ্রাফি।
বিবলিওগ্রাফি মানে দেখবে আমাদের যখন বইগুলো থাকে, কোনো টেক্সট বুক বা কোনো রেফারেন্স বুক, দেখবে তার একদম পিছনে না বিবলিওগ্রাফি বলে তার মধ্যে আবার অনেকগুলো বই বা কোনো আর্টিকেল বা অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক, তাদের অথারশিপ, তাদের প্রিন্টিং, এইসব অনেক ডিটেলস, তাদের এডিশন, এগুলো অনেক ডিটেলস লিস্ট করে দেওয়া থাকে, যেগুলোর থেকে বিভিন্ন রেফারেন্স নিয়ে বা সোর্সেসগুলো ইউজ করে হয়তো কোনো একটা রেফারেন্স বুক বা কোনো একটা বই আবার প্রডিউস করা হয়েছে, ঠিক আছে? তো সেই লিস্টটাকে বলা হয় বিবলিওগ্রাফি। অর্থাৎ বিভিন্ন ধরনের রেফারেন্স বই, আর্টিকেলস বা ওয়েবসাইটের লিস্টগুলোকে একসাথে আমাদেরকে সেই সিস্টেমেটিক লিস্টটা প্রোভাইড করা হয়, যে আমরা দরকার হলে ফার্দার রেফারেন্সের জন্য ওই লিঙ্কগুলোকে বা ওই বইগুলোকে বা সোর্সেসগুলোকে আরও ইউজ করতে পারি ফার্দার রেফারেন্সের জন্য। সেই যে লিস্টটা দেওয়া থাকে তাকে বলা হয় বিবলিওগ্রাফি। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 12, অকারিং আফটার ডেথ, অর্থাৎ মৃত্যুর পরে যেটা ঘটে সেটাকে কি বলা হয়? চারটা অপশন কি রয়েছে? পস্টিউলেট, পস্থিউমাস, পোস্টার্ন আর পোস্ট মর্টম। এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা হবে? এটা হবে অপশন বি, পোস্টিউমাস। পোস্টিউমাস মানে হচ্ছে মৃত্যু পরবর্তী ঘটনা। দেখবে কোনো অথার, সে হয়তো তার জীবদ্দশায় কোনো বই লিখেছে, কিন্তু কোনো কারণবশত সেটা তার জীবদ্দশায়, তার বেঁচে থাকতে পাবলিশ করা হয়নি। কি করা হচ্ছে না, তার মৃত্যুর পরে কোনো এডিটর সেটা পাবলিশ করছে, তখন সেটা হচ্ছে তার মৃত্যুর পরবর্তীকালে এই যে তাকে পাবলিশ করা হচ্ছে, তখন বলা হয় এটা পস্টিউমাস পাবলিকেশন, অর্থাৎ তার মৃত্যুর পরে পাবলিশ করা হচ্ছে। অথবা দেখবে কোনো প্রমিনেন্ট মানুষ, তিনি তার জীবদ্দশায় অনেক ভালো ভালো কাজ করে গিয়েছেন, কিন্তু কোনো কারণবশত তার জীবদ্দশার মধ্যে তাকে পুরস্কৃত করা হয়নি। গভর্নমেন্ট থেকে কি করছে? পস্থিউমাসলি, অর্থাৎ তার মৃত্যুর পরে তার ফ্যামিলির হাতে তার জন্য বা তার নামে কোনো পুরস্কার প্রদান করছে, সেটাকে বলা হয় পস্থিউমাস, অর্থাৎ মৃত্যু পরবর্তী। আচ্ছা, এবার বাকি অপশনগুলোর একটু মানেগুলো দেখে নিই। পস্টিউলেট, পস্টিউলেট মানে কি? পস্টিউলেট মানে হচ্ছে অ্যাজিউম করা, অর্থাৎ অনুমান করা। পস্টার্ন, পস্টার্ন মানে কি? পস্টার্ন মানে হচ্ছে সাইড অথবা ব্যাক ডোর, ঠিক আছে? আচ্ছা, আর পোস্টমর্টম, পোস্টমর্টম তো আমরা জানি, বুঝতেই পাচ্ছি, মৃত্যুর পরে বডি কাটাছেড়া যেটা করা হয় কোনো কারণে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা। 13 নাম্বার। 13 নাম্বারে কি বলেছে? টু পুয়ার অয়েল ওভার ট্রাভেলড ওয়াটার্স। এটা একটা ইডিয়াম, টু পুয়ার অয়েল ওভার ট্রাভেলড ওয়াটার্স। এই ইডিয়ামটার মানে কি? টু পিলফার, টু পোস্টপন, টু মেক পিস, টু ডিটেস্ট। ইডিয়ামটার মানে হচ্ছে টু মেক পিস, ঠিক আছে? অর্থাৎ কোনো সমস্যাকে সমাধান করে শান্তিপূর্ণ অবস্থায় নিয়ে আসা, ঠিক আছে? আচ্ছা, অপশান এতে কি রয়েছে? টু পিলফার। পিলফার শব্দটার মানে কি কারোর জানা আছে? পিলফার মানে হচ্ছে চুরি করা, স্টিল, ঠিক আছে? চুরি করা। পোস্টপন মানে তো জানি আমরা, পোস্টপন করা কোনো কিছু, অর্থাৎ পরবর্তীকালের জন্য তুলে রাখা, ঠিক আছে? 14, দ্য স্টাডি অফ স্টার্স। আচ্ছা, স্টার নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? এটা তো খুবই ইজি, অপশন সি, অ্যাস্ট্রোনমি। 15, ওয়ান হু ওয়াকস ইন স্লিপ, অর্থাৎ ঘুমের মধ্যে যে চলাফেরা করে। এটা একটা মেডিকেল সমস্যা, অনেকেরই ঘুমের মধ্যে চলাফেরা করার এটা থাকে সমস্যাটা। যাই হোক, তাহলে এখানে চারটা অপশন কি রয়েছে? পেডিস্ট্রিয়ান, ফিউনাম্বুলিস্ট, সোমনাম্বুলিস্ট আর পেডাগজিক। এটার অ্যান্সারটা কি হবে? এটা হবে অপশন সি, সোমনাম্বুলিস্ট। যে ঘুমের মধ্যে চলাফেরা করে তাকে বলা হয় সোমনাম্বুলিস্ট। হলো, বাকি অপশনগুলোর মানেগুলো তাহলে একটু আমরা দেখে নিই। পেডিস্ট্রিয়ান, পেডিস্ট্রিয়ান মানে পথচারী। আচ্ছা, ফিউনাম্বুলিস্ট মানে? ফিউনাম্বুলিস্ট মানেটা কারো জানা আছে? ফিউনাম্বুলিস্ট মানে হচ্ছে রোপ ওয়ার্কার। দেখবে বিভিন্ন ধরনের শোতে বা অনেক সময় আমরা দেখি যে দড়ির উপরে কোনো মানুষ, একটা পাতলা সরু দড়ি, তার উপরে একটা মানুষ চলে বেড়াচ্ছে বা তার উপরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করছে। এই ধরনের যে আমরা দেখে থাকি অ্যাক্টিভিটি, এটাকে বলা হয়, মানে তাকে বলা হয় ফিউনাম্বুলিস্ট, যে ওই দড়ির উপরে, একটা সূক্ষ্ম দড়ির উপরে এইভাবে বিভিন্ন ধরনের কিছু করতে পারে, ঠিক আছে? সে প্র্যাকটিসের সাহায্যে সেটা, মানে তার অভ্যেসের সাহায্যে সেটা করেছে আর কি, এটা একটা অ্যাক্টিভিটি। তো সেটাকে যারা ওই দড়ির ওপরে করতে পারে সেটাকে বলা হয় ফিউনাম্বুলিস্ট, ঠিক আছে? আর অপশান ডিতে কি দেখতে পাচ্ছি? পেডাগজিক। পেডাগজিক শব্দটা অ্যাকচুয়ালি, যদি কেউ এখানে থাকো তোমরা যারা বিএড করেছো, বিএড কোর্সের সাথে খুব রিলেটেড। আমরা জানি যে বিএড বা ডিএলএড করতে হয়, টিচিং লাইনে আসতে গেলে বিএড বা ডিএলএড কোনো একটা কোর্স আমাদেরকে করতে হয়। তো সেখানে আমরা পেডাগজি শব্দটা দেখে থাকি। পেডাগজিক মানে হচ্ছে পড়ানোর তো একটা আবার স্টাইল থাকে, দেখবে এক একজন টিচারের পড়ানোর স্টাইল ভালো লাগে, কারোর কোনো টিচারের পড়ানোর স্টাইল ভালো লাগছে, আবার তারটা অন্য কারোর ভালো লাগছে না, আবার সেই স্টাইলটা হয়তো তার পড়ানো, তার বোঝানোর যে দক্ষতা, সে যেভাবে পড়ায় দেখবে সেটা কোনো স্টুডেন্টের ভালো লাগছে, আবার হয়তো অন্য একজনের ভালো লাগছে না। তো এরকম হয়ে থাকে, অর্থাৎ এক একজনের নিজস্ব টিচিং স্টাইল থাকে। তো আমরা এই কী করি, পেডাগজিটা কি হচ্ছে? পেডাগজি হচ্ছে মেথড অ্যান্ড প্র্যাকটিস অফ টিচিং, অর্থাৎ কিভাবে আমরা পড়াবো, পড়ানোর কী কী টেকনিক আমরা ইউজ করতে পারি,
এবং পড়ানোর সাথে আরও কী কী ব্যাপার রিলেটেড, কী করলে একজন স্টুডেন্টেরকে আমরা বেশি করে আরও তার সব দিক উন্নতি হবে, সেই সমস্ত বিভিন্ন জিনিস আমরা ওই পেডাগজির মধ্যে, একটা ল্যাঙ্গুয়েজ আমরা একটা স্টুডেন্টকে কী করে শেখাবো, আবার যখন আমরা সায়েন্স পড়াবো তখন সায়েন্সটা কী করে পড়ালে সেই স্টুডেন্টই বুঝতে পারবে, এই ধরনের বিভিন্ন জিনিসগুলো আমরা ডিসকাস করে থাকি বিএড বা ডিএলএড কোর্সে, তাই তো? তো সেখানেই আমরা পেডাগজি শব্দটা মানে রিলেটেড, যে ল্যাঙ্গুয়েজ পড়ানোর একটা পার্টিকুলার মেথড রয়েছে, প্র্যাকটিস রয়েছে, সেটা ল্যাঙ্গুয়েজের পেডাগজি, ঠিক আছে? আবার সায়েন্স পড়ানোর একটা পার্টিকুলার পেডাগজিক স্টাইল রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। 16 থেকে 21 নাম্বার কোয়েশ্চেনের জন্য আমাদেরকে কি ডাইরেকশন দেওয়া রয়েছে? ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং অফ দ্য এক্সপ্রেশনস আন্ডারলাইন্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ 16 থেকে 21-এর মধ্যে যে স্টেটমেন্টগুলোতে আমরা আন্ডারলাইন শব্দগুলো পাবো সেগুলোর অপোজিটগুলো আমাদেরকে কিন্তু মার্ক করতে হবে। এটা খেয়াল করবো, অপোজিট, ঠিক আছে? এতক্ষণ আমাদের চলছিল সিনোনিম, এবার আমাদেরকে কি খুঁজতে হবে? এবার করতে হবে অ্যান্টোনিম, ঠিক আছে? আচ্ছা, 16 নম্বর কোয়েশ্চেনে চলে আসি। দ্য ডিলার হ্যাজ ভাউজড ফর দ্য অ্যান্টিক অথেন্টিসিটি। ভাউজড, এখানে আন্ডারলাইন শব্দটা ভাউজড মানে কি? কোনো কিছুর গ্যারেন্টি দেওয়া। আচ্ছা, অর্থাৎ ডিলার অ্যান্টিক জিনিসটির যে অথেন্টিসিটি সেটি সম্পর্কে গ্যারেন্টি দিয়েছিল, যে না জিনিসটি সত্যি অ্যান্টিক, ভালো আর কি। আচ্ছা, 4টা অপশন কি কি? সার্টিফাইড, অ্যাসার্টেইনড, ডিসঅ্যাভোড, টেস্টিফাইড। এটা কি হবে? এটা হবে অপশন সি, ডিসঅ্যাভোড, ঠিক আছে? ডিসঅ্যাভো করা মানে হচ্ছে তোমার ডিসক্লেম করা বা ডিনাই করা, ডিসক্লেম করা বা ডিনাই করা, ঠিক আছে? 17 নাম্বার, সাম পিপল ফেইন ইনলেস টু অ্যাভয়েড হ্যাভিং টু ওয়ার্ক। ফেইন মানে কারো জানা আছে? ফেইন মানে ছলনা করা, ফেইন মানে বাংলায় হচ্ছে ছলনা করা। আচ্ছা, 4টা অপশন কি রয়েছে? প্রিটেন্ড, ফেক, ইনভেন্ট, হাইড। প্রিটেন্ড আর ফেক, এটা তো বোঝাই যাচ্ছে প্রিটেনশন করা বা কোনো কিছু ফেক করা, অর্থাৎ সেই ছলনা করা, একই ব্যাপার, অর্থাৎ এগুলো হচ্ছে ফেইনের সিনোনিম। প্রিটেন্ড বা ফেক হচ্ছে আমরা কি বলতে পারি? ফেইনের সিনোনিম, কিন্তু আমাদের তো খুঁজতে হবে অপোজিট, অ্যান্টোনিম। আচ্ছা, সি নাম্বারে কি রয়েছে? ইনভেন্ট তো এই মানে কোশ্চেনটার সাথে কোনোভাবে রিলেটেডই নয়, যাচ্ছেই না। আমরা তাহলে কারেক্ট অ্যান্সার কি মার্ক করতে পারি? ডি, হাইড করা। অর্থাৎ ফেইন করা মানে এখানে কি? ছলনা করে কোনো একটা কিছু, ছলনা করে সে অসুস্থতা বা কোনো কিছু দেখাচ্ছে, অর্থাৎ হাইড করা মানে লুকিয়ে রাখা, ঠিক আছে? এটা আমরা এখানে অপোজিট হিসেবে ব্যবহার করতে পারি। 18 নাম্বার, আই মাস্ট কনসিড দ্যাট ইউ আর রাইট। আচ্ছা, কনসিড মানে কি? কনসিড মানে অ্যাকনোলেজ করা, ঠিক আছে? বা অ্যাডমিট করা, অর্থাৎ কি আমরা বলতে পারি? এখানে 4টে অপশনের মধ্যে আমরা যে দেখতে পাচ্ছি, অপশন এতে অ্যাকনলেজ, অপশন সিতে অ্যাডমিট, আমরা বলতে পারি এগুলো হচ্ছে ওর সিনোনিম, ঠিক আছে? অর্থাৎ অ্যাকনলেজ করা বা অ্যাডমিট করা মানে হচ্ছে কনসিড করা, অর্থাৎ সে অ্যাকনলেজ করছে যে হ্যাঁ আপনি ঠিক। এটার আমাদের এবার কি লাগবে? বিপরীত শব্দ। অ্যান্সারটা কি হবে? অপশন বি, ডিনাউন্স করা, ঠিক আছে? অর্থাৎ আচ্ছা, ডিনাউন্স করা মানে কি? ডিনাউন্স করা মানে নিন্দা করা। ইংলিশে আমরা কি বলতে পারি ডিনাউন্সের? কন্ডেম করা, কন্ডেম করা বা ক্রিটিসাইজ করা, ঠিক আছে? 19 নাম্বার, এফর্টস আর মেড টু স্যালভেজ দ্য সিঙ্কিং শিপ। স্যালভেজ মানে কি? স্যালভেজ মানে রেস্কিউ করা, সেভ করা, ঠিক আছে? অর্থাৎ বাঁচানো। আচ্ছা, তাহলে স্যালভেজের অপোজিট অপশন এতে রয়েছে রিডিম, বিতে রয়েছে র্যাভেজ, সিতে রেস্টোর, ডিতে রিট্রিভ করা, ঠিক আছে? স্যালভেজ করা মানে তো বললাম কি? রেস্কিউ করা, সেভ করা, অর্থাৎ আমাদের বিপরীত শব্দটা কি হবে? কোনো কিছুকে বিপদে ফেলা, ঠিক আছে? বা ধ্বংস করা। এটা কি হবে? অপশন বি, র্যাভেজ মানে হচ্ছে ডেস্ট্রয় করা, রুইন করা, ডিমোলিশ করা বা রেক, এগুলো হচ্ছে র্যাভেজের সিনোনিম, ঠিক আছে? আচ্ছা, বাকি অপশনগুলোতে কি রয়েছে? রিডিম মানে কি? রিডিম মানে হচ্ছে কোনো কিছু আবার রিক্লেইম করা, ঠিক আছে? অপশন সিতে রয়েছে রেস্টোর করা মানে তো পুনরুদ্ধার করা, বুঝতেই পারছো। আর ডিতে রয়েছে রিট্রিভ করা মানে কোনো ইনফরমেশন আবার ফিরে পাওয়া, ঠিক আছে? গেটিং ব্যাক সাম ইনফরমেশন। হলো 20, ইউ কুড এমবেলিশ ইউর ব্লেজার উইথ এ রোজ। এমবেলিশ মানে কি? এমবেলিশ মানে শোভিত করা, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ তুমি তোমার ব্লেজারটাকে একটি গোলাপ ফুল দিয়ে আরো সুন্দর করে তুলতে পারো। 4টা অপশন কি রয়েছে? অ্যাডর্ন করা, বিউটিফাই, মার, ডেকোরেট। আমরা তো দেখেই বুঝতে পারছি অ্যাডর্ন, বিউটিফাই, ডেকোরেট এগুলো কি হচ্ছে? এমবেলিশের সিনোনিম। আর আমাদেরকে কি করতে হবে? অ্যান্টোনিম বলতে হবে। তাহলে কি হবে? অপশন সি, মার মানে হচ্ছে নষ্ট করা, কোনো জিনিসকে নষ্ট করে দেওয়া। মারের কতগুলো সিনোনিম তোমরা লিখে রাখতে পারো চাইলে, যেমন হচ্ছে মিউটিলেট অর্থাৎ নষ্ট করা,
মিউটিলেট বা টার্নিশ, এগুলো হচ্ছে মারের সিনোনিম, মিউটিলেট বা টার্নিশ অর্থাৎ নষ্ট করা। 21 নাম্বার, ডিউ টু দ্য ওয়েক থাউজেন্ডস ফেয়ার্ড অ্যান্ড ইমিনেন্ট কোল্যাপস। ইমিনেন্ট মানে জানা আছে? ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, অর্থাৎ যেটা আসন্ন। চারটা অপশন কি রয়েছে? ইমপেন্ডিং, লুমিং, সাবসিকুয়েন্ট, থ্রেটনিং। ইমপেন্ডিং, লুমিং এগুলোর মানে হচ্ছে যেগুলো আসন্নই, ঠিক আছে, অর্থাৎ ইমিনেন্টের সিনোনিম আমরা বলতে পারি। ইমপেন্ডিং মানেও আসন্ন, ঠিক আছে, লুমিনিং। আর অপশন সি, এটার অ্যান্সার হবে অপশন সি, সাবসিকুয়েন্ট মানে পরবর্তী, ঠিক আছে। ইমিনেন্ট মানে আসন্ন আর সাবসিকুয়েন্ট মানে পরবর্তী, তাহলে ইমিনেন্টের অপোজিট এখানে হবে সাবসিকুয়েন্ট। 22 নম্বর কোশ্চেনে চলে আসি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। আচ্ছা, ফ্রেজাল ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট। দ্য ওল্ড ম্যান স্ট্যান্ডস ভেরি লিটল চান্স অফ রিকভারি অ্যাজ হিজ এজ ড্যাশ হিম। চারটা অপশন কি কি রয়েছে? ক্যাচেস আউট, ডাইজ আউট, কাউন্টস এগেইনস্ট, ড্র্যাগস ডাউন। এটার অ্যান্সার হবে অপশন সি, কাউন্টস এগেইনস্ট। কাউন্টস এগেইনস্ট মানে কি বলতো? কাউন্টস এগেইনস্ট মানে হচ্ছে প্রতিকূলে যাওয়া। প্রতিকূলে যাওয়া অর্থাৎ কোনো কিছুর জন্য নেগেটিভ এফেক্ট হওয়া অথবা আনফেভারেবল এফেক্ট হওয়া। অর্থাৎ কি? দ্য ওল্ড ম্যান স্ট্যান্ডস ভেরি লিটল চান্স অফ রিকভারি অ্যাজ হিজ এজ কাউন্টস এগেইনস্ট হিম। অর্থাৎ তার যেহেতু বয়স হয়ে যাচ্ছে, তার বয়সটা আনফেভারেবল এফেক্ট করছে তার উপরে, বয়স হয়ে গেছে তাই সে দ্রুত সুস্থ হতে পারছে না, তার রিকভারির চান্স খুব কম, কারণ কি? তার বয়স হয়ে যাচ্ছে, অর্থাৎ তার বয়সটার জন্য সে বাধা পাচ্ছে, বয়সটা তার শরীরের উপরে আনফেভারেবল এফেক্ট ফেলছে এবং সে রিকভার করতে পারছে না। ক্লিয়ার মানেটা? আচ্ছা, বাকি ফ্রেজাল ভার্বগুলোর মানেগুলো একটু আমরা দেখে নিই। অপশন এতে কি রয়েছে? ক্যাচেস আউট। ক্যাচেস আউট মানে কেউ যদি ভুল করে বা অন্যায় করে সেটা ধরতে পারা, সেটা হচ্ছে ক্যাচেস আউট। অপশন বিতে রয়েছে ডাইজ আউট। ডাইজ আউট মানে হচ্ছে ধীরে ধীরে কোনো কিছু ফেড হয়ে যাওয়া বা কমে আসা। আর অপশন ডিতে রয়েছে ড্র্যাগস ডাউন। ড্র্যাগস ডাউন মানে কি? কোনো কিছুর স্ট্যান্ডার্ড লো করা, হাই স্ট্যান্ডার্ড থেকে কোনো কিছুকে ড্র্যাগ ডাউন করে লো স্ট্যান্ডার্ডে নামিয়ে আনা। ক্লিয়ার? 23. Choose the correct sentence. Option A, as soon as I will get my salary, I will buy a car. Option B, as soon as I shall get my salary, I will buy a car. Option C, as soon as I will get my salary, I shall buy a car. Option D, as soon as I get my salary, I will buy a car. কোনটা কারেক্ট সেন্টেন্স? আমরা জানি as soon as হচ্ছে একটা কনজাংশন, এটা আমরা ইংলিশে ব্যবহার করে থাকি দুটো সেন্টেন্স মানে দুটো ঘটনাকে যুক্ত করতে, একটার পরে আরেকটা ঘটনা ঘটবে সেই রকম দুটো ঘটনাকে যুক্ত করতে আমরা as soon as ইউজ করে থাকি। এখানে যেমন সেন্টেন্সে রয়েছে যে আমি যখন স্যালারিটা পাবো তারপরে আমি কি করবো? আমি গাড়ি কিনবো একটা। এই দুটো ঘটনা, আমার স্যালারি পাওয়া এবং গাড়ি কেনা, এই দুটো ঘটনাকে আমরা এখানে as soon as কনজাংশনটা দিয়ে যুক্ত করছি। এইবার as soon as ব্যবহার করার একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে as soon as আমরা যখন ব্যবহার করব, as soon as ফ্রেজটা আমরা যে ঘটনার সাথে আমরা যুক্ত করব, অর্থাৎ স্যালারি পাওয়া, আমার স্যালারি পাওয়ার ঘটনাটা আগে ঘটবে, তার পরবর্তী ঘটনাটা হচ্ছে গাড়ি কেনা। অর্থাৎ স্যালারি পাওয়ার ঘটনাটার সাথে আমরা যে as soon as কনজাংশনটা যুক্ত করছি, কি করব আমরা তখন? সেইখানে আমরা কি করব সবসময়? সেইখানে আমরা ইদার সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব অথবা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। সেখানে কিন্তু আমরা কখনোই ফিউচার ব্যবহার করব না, অর্থাৎ ফিউচার টেন্স কিন্তু হবে না। ঠিক আছে? ফিউচার টেন্স হবে না। আমরা কি ব্যবহার করব? হয় সিম্পল পাস্ট অথবা সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে? অর্থাৎ as soon as যে ঘটনাটার সাথে আমার থাকবে যুক্ত, অর্থাৎ স্যালারি পাওয়ার যে ঘটনাটা, এটার সাথে আমরা যখন এই as soon as কনজাংশনটা যুক্ত করছি, সেই স্টেটমেন্টটা সবসময় কি হবে? হয় সিম্পল পাস্টে অথবা সিম্পল প্রেজেন্টে। এবং তার পরবর্তী যেটা থাকবে, অর্থাৎ আই উইল বাই এ কার, এই পরবর্তী যে ঘটনাটা, সেটা আমরা কি করব? যদি আমাদের as soon as এর সাথে আমরা হচ্ছে সিম্পল পাস্ট ব্যবহার করি, তাহলে আই উইল মানে আমার পরবর্তী যে ঘটনা গাড়ি কেনা, সেটার সাথে আমি কি ব্যবহার করব? সিম্পল ফিউচার। ঠিক আছে? আর যদি সিম্পল পাস্টে থাকে, ঠিক আছে, যদি সিম্পল পাস্টে থাকে তাহলে কি ব্যবহার করব? হয় পাস্টই থাকবে অথবা মানে সিম্পল পাস্টই থাকবে, অথবা কি ব্যবহার করতে পারি? পাস্ট পারফেক্ট ব্যবহার করতে আমরা পারি। ঠিক আছে? আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করতে পারি, হয় সিম্পল পাস্টেই থাকবে পরবর্তী ঘটনাটা অথবা পাস্ট পারফেক্ট আমরা ব্যবহার করব। ঠিক আছে? হলো? তাহলে কি বললাম? as soon as এর সাথে আমাদের যে ফ্রেজটা থাকবে, যে ঘটনাটা থাকবে, সেটার সাথে আমরা কি করব সবসময়? হয় সিম্পল প্রেজেন্ট ব্যবহার করব
অথবা কি ব্যবহার করব, সিম্পল পাস্ট। এইবার যদি আমরা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করি তাহলে পরবর্তী যে ঘটনাটা ঘটবে তার সাথে আমরা কি ব্যবহার করব সবসময়, সিম্পল ফিউচার। আর যদি সিম্পল পাস্টে আমাদের অ্যাজ সুন অ্যাজ এর ঘটনাটা থাকে তাহলে তার পরবর্তী ঘটনার সাথে আমরা কি যুক্ত করব, অথবা সিম্পল পাস্ট অথবা পাস্ট পারফেক্ট টেন্স, এর মধ্যে যে কোনো একটা টেন্সে হবে। ব্যাপারটা ক্লিয়ার হলো যে অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারটার সাথে টেন্সের ব্যবহারটা কিভাবে যুক্ত, এই ব্যাপারটা নিশ্চয়ই আমি ক্লিয়ার করতে পারলাম। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, হয় সিম্পল প্রেজেন্টে যদি অ্যাজ সুন অ্যাজ এর সাথে থাকে তাহলে পরবর্তীটা কি হবে, সিম্পল ফিউচারে। আমরা অ্যাজ সুন অ্যাজ এর সাথে কখনোই, অ্যাজ সুন অ্যাজ কনজাংশনটা যে ঘটনার সাথে যুক্ত থাকবে সেখানে আমরা কখনোই ফিউচার ব্যবহার করব না, সিম্পল ফিউচার আমরা কখনোই ব্যবহার করব না। আমরা ফিউচার ব্যবহার করতে পারি, কখন ব্যবহার করতে পারি, অ্যাজ সুন অ্যাজ এর যে ঘটনাটা তার পরের যে ঘটনাটা ঘটবে তার সাথে আমরা ফিউচার ব্যবহার করতে পারি, কিন্তু অ্যাজ সুন অ্যাজ এর ঘটনাটার সাথে কিন্তু আমরা কখনোই সিম্পল ফিউচার ব্যবহার করব না, বারবার বলছি। ঠিক আছে, তাহলে ফার্স্ট সেন্টেন্সটা আমরা কি দেখছি, অ্যাজ সুন অ্যাজ আই উইল গেট মাই স্যালারি আই উইল বাই এ কার। আমি কি বললাম, অ্যাজ সুন অ্যাজ এর সাথে আমাদের এখানে কোন ঘটনাটা যুক্ত, আমার স্যালারি পাওয়াটা, সেই ঘটনাটা আমরা কখনোই প্রেজেন্টে ব্যবহার করব না, বোঝা গেল। সেকেন্ড স্টেটমেন্টে কি দেখছি, অ্যাজ সুন অ্যাজ আই শ্যাল গেট মাই স্যালারি আই উইল বাই এ কার। সেম মিস্টেক, অ্যাজ সুন অ্যাজ এর সাথে আমার স্যালারি পাওয়ার যে ঘটনাটা এটা আমরা কখনোই ফিউচারে করব না। থার্ড স্টেটমেন্টে কি দেখছি, অ্যাজ সুন অ্যাজ আই উইল গেট মাই স্যালারি আই শ্যাল বাই এ কার। সেম মিস্টেক, আমি এখানে এটা কিছুতেই ফিউচারে ব্যবহার করতে পারি না। আচ্ছা, লাস্ট অপশনটা তাহলে কি দেখছি, অ্যাজ সুন অ্যাজ আই গেট মাই স্যালারি আই উইল বাই এ কার। এইটা হবে কারেক্ট সেন্টেন্স, কারণ কি অ্যাজ সুন অ্যাজ এর সাথে আমার স্যালারি পাওয়ার ঘটনাটা এটা রয়েছে আমার সিম্পল প্রেজেন্ট টেন্সে। আর কি বললাম, এটা যদি সিম্পল প্রেজেন্টে থাকে পরবর্তী ইনসিডেন্টটা কিসে হবে, সিম্পল ফিউচারে, এটা তাই রয়েছে সিম্পল ফিউচার টেন্সে। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম তোমাদেরকে। 24, সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স গিভেন, অর্থাৎ আমাদেরকে সিম্পলি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। স্টেটমেন্টটা কি, দ্য রোম্যান্স এক্সপেক্টেড টু কনকোয়ার কার্থেজ। অপশন এ, কার্থেজ এক্সপেক্টেড দ্য রোম্যান্স টু কনকোয়ার ইট। Option B, it is expected that Romans would conquer Carthage. Option C, it was expected by the Romans that they would conquer Carthage. Option D, Carthage is conquered by the Romans. কোনটা হবে কারেক্ট অ্যান্সার? এটা হবে অপশন সি, it was expected by the Romans that they would conquer Carthage. Okay? 25. Select the alternative which best expresses the indirect form of the sentence given. He said to him, is not your name John? সিম্পলি আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। আচ্ছা, চারটা অপশন কি কি রয়েছে। অপশন এ, হি এনকোয়ার্ড হোয়েদার হিজ নেম ইজ নট জন। অপশন বি, হি এনকোয়ার্ড হোয়েদার হিজ নেম ওয়াজ নট জন। অপশন সি, হি আস্কড ইফ হিজ নেম ইজ জন। অপশন ডি, হি ইনকোয়ার্ড দ্যাট হিজ নেম ইজ নট জন। আচ্ছা, স্টেটমেন্টটা কি দেওয়া রয়েছে, হি সেইড টু হিম, ইজ নট ইয়োর নেম জন। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এটা সেইড টু অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ আমরা যখন এটাকে ইনডাইরেক্ট ফর্মে করব আমরা কি হবে, এখানেও এটা কি হবে, পাস্টে হয়ে যাবে। তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি অপশন বিটাই একমাত্র কারেক্ট, হি ইনকোয়ার্ড হোয়েদার হিজ নেম ওয়াজ নট জন। ওকে, 26, চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য বয় স্টার্টেড ফর এ ড্যাশ ওয়াক। অপশন এ 10 miles, অপশন বি 10 মাইল, অপশন সি 10 মাইল, অপশন ডি টেন্স অফ মাইলস। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশন বি 10 মাইল। এটা কেন 10 মাইল হলো, কেউ বলতেই পারো যে 10 তো মানে একের থেকে বেশি, এটা মাইলস হতে পারতো বা কিছু। আচ্ছা, এটার লজিকটা হচ্ছে যখন কোনো নাম্বার অর্থাৎ 1 2 3 4 5 6 প্লাস কোনো একটা নাউন যুক্ত হয়ে, তার যেমন হচ্ছে এখানে রয়েছে 10 মাইল, 10টা একটা নাম্বার আর মাইল একটা নাউন, বুঝতেই পারছো সেটা তোমরা। ঠিক আছে, এইরকম কোনো নাম্বার এবং নাউন যুক্ত হয়ে, ঠিক আছে, কোনো নাম্বার এবং নাউন যুক্ত হয়ে যদি অন্য একটা নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ অন্য একটা নাউন কি, এখানে যেমন 10 মাইলটা ওয়াক, এটাও একটা নাউন, তো এর অ্যাডজেক্টিভ হিসেবে আমি কিন্তু ব্যবহার করছি ওয়াক, কতটা 10 মাইল। এই ওয়াক নাউনটার কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে এখানে আমাদের এই 10 মাইলটা ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ কোনো একটা নাম্বার আর কোনো একটা নাউন, এখানে নাম্বার হচ্ছে তোমার 10, নাউন মাইল, এটা যখন অন্য একটা নাউনের অর্থাৎ ওয়াক, এই নাউনটার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, এই ওয়াক নাউনটার অ্যাডজেক্টিভ হিসেবে আমি কি ব্যবহার করছি এখানে, 10 মাইল, ঠিক আছে, ব্যবহার করা হচ্ছে, তখন কি হবে, সেটা সবসময় সিঙ্গুলার হবে। ওই কারণেই আমি এটাকে কখনোই প্লুরাল করব না, ঠিক আছে, 10 মাইলস এরকম বলবো না, এটা সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। অর্থাৎ একটা নাম্বার এবং একটা নাউন যুক্ত হয়ে যখন আরেকটা কোনো নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে তখন সেটা সবসময় সিঙ্গুলার হবে।
বোঝা গেল লজিকটা? 27, সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ হুইচ বেস্ট জয়েন্স দ্য গিভেন টু সেন্টেন্সেস উইথ এ জিরান্ড, অর্থাৎ এখানে আমাদেরকে জিরান্ড ইউজ করে জয়েন করতে হবে। স্টেটমেন্টটা দেখি, দ্য পিপল চিয়ার্ড দ্য কিং, দে ওয়েভ দেয়ার হ্যাটস অ্যান্ড হ্যাঙ্কারচিপস। এখানে আমাদেরকে দুটো সিম্পল সেন্টেন্স দেওয়া রয়েছে, এটাকে আমাদেরকে জিরান্ড ইউজ করে জয়েন করতে হবে। জিরান্ডের ব্যবহারটা কি? জিরান্ড হচ্ছে কোনো একটা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করে যুক্ত করে সেটাকে আমরা নাউন হিসেবে ব্যবহার করব। যেমন সিম্পলি হচ্ছে ধরো সুইমিং, সুইমিং ইজ মাই হবি। এখানে আমরা কি করছি, সুইম ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে সুইমিং হচ্ছে, সেটাকে আমরা নাউন হিসেবে ব্যবহার করছি। কি, তাই তো? সুইমিং ইজ মাই হবি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেটাকে আমরা কি করি, নাউন হিসেবে ব্যবহার করে থাকি। সেটাই হচ্ছে বেসিক জিরান্ডের ইউজ। আচ্ছা, সেই জিরান্ডটা ইউজ করি আমাদেরকে এখানে এই দুটো সিম্পল সেন্টেন্সকে যুক্ত করতে হবে। অপশন 4টা দেখে নিই। অপশন এ হচ্ছে দ্য পিপল চেয়ার দ্য কিং অ্যাজ দে ওয়েভ দেয়ার হ্যাটস অ্যান্ড হ্যাঙ্কারচিপস। অপশন বি, পিপল ওয়েভ দেয়ার হ্যাটস অ্যান্ড হ্যাঙ্কারচিপস অ্যাজ দে চেয়ার দ্য কিং। Option C, the king was cheered by the people as they waved their hats and handkerchiefs. Option D, waving their hats and handkerchiefs, the people cheered the king. এটা বোঝাই যাচ্ছে এটা অপশন ডি হবে। এখানে আমরা ওয়েভের সাথে আইএনজি যুক্ত করে ওয়েভিং করে সেটা আমরা নাউন হিসেবে ইউজ করছি, করে আমরা যুক্ত করছি ওয়েভিং দেয়ার হ্যাটস। ঠিক আছে, ওয়েভিং দেয়ার হ্যাটস অ্যান্ড হ্যাঙ্কারচিপস, দ্য পিপল চেয়ার্ড দ্য কিং। ওকে। 28, which of the following sentences has a noun clause? আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে নাউন ক্লজ। আচ্ছা, অপশন এ, হি ফ্লেড হোয়ার হিজ পারসিউয়ার্স কুড নট ফলো হিম। অপশন বি, উই ইট দ্যাট উই মে লিভ। অপশন সি, ইট ইজ সার্টেন দ্যাট হি উইল বি লেট। অপশন ডি, হি ফিনিশড ফার্স্ট দো দে বিগেন লেট। এটা অ্যাপ্রোপ্রিয়েট নাউন ক্লজ কোনটা হবে? অপশন সি, ইট ইজ সার্টেন দ্যাট হি উইল বি লেট। 29, which of the following sentences is an example of a compound sentence? আমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্স খুঁজে বার করতে হবে। কম্পাউন্ড সেন্টেন্স কি? আমাদের ইংলিশে 3 ধরনের সেন্টেন্স হয়ে থাকে, একটা সিম্পল, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা কমপ্লেক্স, আরেকটা হয়ে থাকে কম্পাউন্ড। ঠিক আছে, আমি এখন ইন ডিটেল যাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো? কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে দুই বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কোনো একটা কনজাংশন দিয়ে, অর্থাৎ অ্যান্ড, বাট, অর, সো এরকম কোনো একটা কনজাংশন দিয়ে আমরা কি করি, দুই বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে থাকি। সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল। অপশন এ, দ্য ম্যান বিং ভেরি হাংরি এট টু মাচ। অপশন বি, দ্য ইঙ্ক হ্যাড ড্রাইড আপ অ্যান্ড আই কুড নট রাইট। অপশন সি, এগেইনস্ট দ্য উইশেস অফ হিজ ফ্যামিলি হি লেফট স্কুল। অপশন ডি, হি লস্ট মোর দ্যান হি কুড এফোর্ড। আচ্ছা, এটার কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন বি, দ্য ইঙ্ক হ্যাড ড্রাইড আপ অ্যান্ড আই কুড নট রাইট। এখানে অ্যান্ড দিয়ে আমরা দুটো সেন্টেন্সকে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করছি। ঠিক আছে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন নাম্বার 30। এটা আমাদেরকে কি দিয়েছে? সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট। আমরা জানি পরীক্ষাতে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট এসেই থাকে। তো এখানে আমাদেরকে 4টা পার্ট রয়েছে, পি, কিউ, আর, এস। সেটাকে আমাদেরকে অ্যাকর্ডিংলি সাজাতে হবে যাতে একটা মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ অর্থপূর্ণ শব্দ দাঁড়ায়, অর্থপূর্ণ একটা সেন্টেন্স আমাদেরকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে। আচ্ছা, অ্যাজ দ্য বক্সার্স অ্যালাউ দেম টু ফাইট, দ্য পিপল সেইড অ্যাডভান্সড ইনটু দ্য রিং দে উড নট। বুঝতেই পারছি এটা হ্যাপাজার্টলি দেওয়া রয়েছে। তো এটাকে কি করে আমরা রিঅ্যারেঞ্জ করব? এটা হবে অপশন বি, আর কিউ এস পি। ঠিক আছে, অ্যাজ দ্য বক্সার্স অ্যাডভান্সড ইনটু দ্য রিং দ্য পিপল সেইড দে উড নট অ্যালাউ দেম টু ফাইট। ক্লিয়ার? মানেটা তাহলে আমাদের দাঁড়াচ্ছে, ঠিক আছে, আর কিউ এস পি। এটা হবে কারেক্ট অ্যান্সার। তো আজকের জন্য এটুকুই। আমরা এখানে 2012 সালের গ্রুপ ডি এর 30টা কোয়েশ্চেন ডিসকাস করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমরা গ্রুপ ডি এর আরও এরকম পিওয়াইকিউ তোমাদের সাথে ডিসকাস করবো এরপর। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং লাইক করো, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, থ্যাংক ইউ।